নবনিযুক্ত সিইসি নাসিরউদ্দিন সহ ৫ কমিশনারের শপথ। ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার বলেছেন ডক্টর মঈন খান। নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ, মন্তব্য রিজভির। আবারও বিক্ষোভ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের। রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ, মানতে হবে আদালতের নির্দেশ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুর। শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর। বান্দরবান রুমার গহীন জঙ্গলে কেএনএফ-এর গোপন আস্তানায় সেনা অভিযান। ৩ সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। একতরফা নয়, সর্বশক্তি দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে যাতে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে, জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বললেন, নিয়ত সহি আছে, সমুন্নত রাখবেন শপথ। সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চান সিইসি। আর করণীয় ঠিক করতে সোমবার প্রথম বৈঠকে বসার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের। আহমেদ সরোয়ারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। পূর্ব নির্ধারিত সময় রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমেই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে একে একে 4 কমিশনারও শপথ নেন। দেশের 14তম কমিশনের দায়িত্ব নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান নয়া প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। এই সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে বিকাল 4টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নয়া নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। গঠনমূলক সমালোচনার কথাও জানান নাসিরউদ্দিন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। কোনো প্রভাবেই তাদের টলাতে পারবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা রয়েছে, এমন দাবিও করেন প্রধান নির্বাচন কমিশনার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
অন্তর্বর্তী সরকারকে সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। বলেন, নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ বলেছেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশ শান্ত হবে না। নিজ দল ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসা না থাকায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য তার। রিপোর্ট ফররুখ বাবুর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীদের ভূমিকার প্রশংসাও করেন মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ বলেছেন, কোনো অন্যায়কারীকে মাফ করা যাবে না। হত্যাকারীদের বিচার না চেয়ে মাফ করা নিয়ে প্রশ্ন তার। তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি কে? ডক্টর জাহিদ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা এলে ষড়যন্ত্র বন্ধ হবে। যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলো প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। ৭১ ও ৯০-কে মনে রাখলে ৫ আগস্ট যথাযথভাবে মূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ যদি না থাকা যায়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ। দুপুরে নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান। রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগ যদি তাদের কোনো অন্যায় আদেশ করে তা না শোনার অধিকার তাদের আছে। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে কমিশন গঠন করতেন যারা হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতেন। শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ, সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটা কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্বৈরাচার সরকারের পতনের পর সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চলমান সংস্কার ও নির্বাচন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী তুরস্ক। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি দেখতে চায়। তুরস্কও সেটি চাচ্ছে। জানুয়ারির মধ্যে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। এর আগে তাদের একটি প্রতিনিধি দল এসেছিল বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য, টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই। ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিং এ তারাও কাজ করতে রাজি আছে। তাদের একটা ডেলিগেশন বোধহয় এসে গেছে, এর মধ্যে কমার্স মিনিস্টার আসতেছে, তারা
তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটিকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে, ভাবনা আছে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবরোধ করেছে চালকরা। পরে তাদের দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কদিন ধরে রাজপথে সোচ্চার ব্যাটারি চালিত রিকশা চালকরা। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবি তাদের। রবিবার সকাল 11টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব শাহবাগ, শনিরাখড়া যাত্রাবাড়ি কামরাঙ্গীরচর সহ রাজধানীর নানা এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব ও কদম ফোয়ারার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। দাবির পক্ষে প্লাকার্ড ও নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমরা ঋণের টাকা দিয়ে আমরা অটো কিনছি, আমরা যদি অটো চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমাদের কর্মস্থান দিয়ে তারপর অটো আমাদের বাতিল করতে হবে, নাহলে আমাদের অটো চলবে চলবে চলবে। আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্সের আওতায় আনুক। কিছুদিন পর পর আপনারা নিত্য নতুন আইন তৈরি করতেছেন। এই আইনটা না করে আপনারা সবাই, যত মন্ত্রিসভা আছে সবাই বসে একটা মিটিং করেন, একটা আইন নিয়ে আসেন, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে চালাতে পারি। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আকুল আবেদন জানান আন্দোলনকারীরা। 3 দিন ধরে অটো চালাই না, 3 দিন ধরে পেটের ক্ষুধা, পেটে থুয়া এই রাস্তায় আইছি। কি জন্যে? পেটের জন্য আসি নাই। আজকে যদি আমাদের মারে কিছু করার নাই। এটা গরিব লোকেদের পেটে নাতিত হচ্ছে। আমাদের কথা, এই অটোটা বৈধ হতে হবে এবং আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি নিজে কামাই আমার চলতে হয়, যদি এটাই বন্ধ করে দেয় তাহলে আমরা চলুম কেমনে? আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। তাদের আন্দোলনের কারণে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। তারপর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কালকে কোর্টে যেই আদেশটি হাইকোর্ট দিয়েছে এটির স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে আপিল করা হবে, রিট করা হবে আর কি সুপ্রিম কোর্টে। আলোচনায় বসবো, আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজিকে নিরাপদ করতে যেই ধরনের সহযোগিতা দরকার সেটি আমরা করব। এদিকে তাদের দাবির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। তিনি আশা করেন অটোরিকশার বিষয়ে সরকারের নির্দেশনা ভালোই আসবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া ও মিথ্যা মামলা বিষয়ে অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে এ ধরনের মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যে কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন। জানান, অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি পুলিশিং এর মতো আপাতত ঢাকায় 5-6 জনকে নেওয়া হতে পারে। শিক্ষার্থীরাও আগের মতো দায়িত্বে থাকবে। এ সময় অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের চলাচল নিশ্চিতে সড়কে কোনো দোকান থাকবে না। মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। আর 1 থেকে 16-তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে বিচার চেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্যাপক ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। এ সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। তাইমুর রশিদের রিপোর্ট। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে রবিবার দুপুর 12টার পর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে রাজধানীর 20টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয়, ভেঙে ফেলে নাম ফলক। নরমালি ডেড পেশেন্টে নিয়ে আসছে, তখন তাদের গার্ডিয়ানরা বলতেছিল এটা কি করলো, এটা কি করলো। আমরা ভাবছি মনে হসপিটালে কিছু, তখন বলতেছে আল্লাহ এটা কি করলো, আল্লাহ এটা কি করলো। মানুষ যেখানে আল্লাহকেও ছাড়তেছে না, সেখানে ইচ্ছা মতো ভুল কথা, ভুল বানোয়াট, অপবাদ সবকিছু দিতেছে। একজন বলতেছে একজন শিশু মারা গেছে, একজন বলতেছে এ মারা গেছে, একজন ও মারা গেছে। এক্সাক্ট খবর কেউ কিছু জানে না, শুধু শুধু এতগুলো মানুষকে হয়রানির সৃষ্টি করতেছে। দুপুর 2টার পর একদল শিক্ষার্থী কলেজের ভেতর ঢুকে চালায় ভাঙচুর। পরে পুরান ঢাকার শহীদ সরোয়ার্দী কলেজে ভাঙচুরের পাশাপাশি সেখানে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের উপর চড়াও হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির জেরে শহীদ সরোয়ার্দী কলেজেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ন্যাশনাল কর্তৃপক্ষের হাত আছে এখানে, তারা সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। অনেকের কেটে যায়, রক্ত, মাথা ফেটে যায়, চশমা ভেঙে যায় ইত্যাদি। তাই জন্য আমরা ঢাকার আজকে নারায়ণগঞ্জ, ঢাকা ডিএমআরসি, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা কলেজ এবং আরো অনেক 20-25 কলেজ মিলে আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশে আসছি। কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এ সময় রণক্ষেত্রে পরিণত হয় লক্ষ্মীবাজার এলাকা। শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান নিলে জনসন রোডে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি ব্যাচ 2024-এর শিক্ষার্থী অভিজিৎ। তিনি ডেঙ্গুর শক সিন্ড্রোমে মারা যান বলে জানান চিকিৎসকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে কুকিচির ন্যাশনাল আর্মি KN এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে সংগঠনটির 3 সন্ত্রাসী নিহত হওয়ার তথ্যও জানিয়েছে তারা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। ISPR জানায়, বান্দরবানের রুমার গহীন জঙ্গলে সেনাবাহিনী KN এর গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় 3 জন। উদ্ধার করা হয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। পাহাড়ে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। তারা জানিয়েছে, KNF এর সামরিক শাখা KN এর শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান হত্যার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার রেহানের পরিবারের পক্ষে ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা জানান, এতদিন ভয়ে তারা মামলা করতে পারেননি। এমনকি লাশ দাফনের পরও থানা থেকে ফোন করে বিভিন্ন হুমকি দেয়া হয়েছে। রেহানের মা বলেন, তার ছেলে কিভাবে মারা গেছে তা পর্যন্ত বলতে পারেননি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তারা মামলা করার সাহস পেয়ে ট্রাইব্যুনালে এসেছেন। তিনি চান এমন পরিণতি যেন আর কারো সন্তানের না হয়। প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন। আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরো অজ্ঞাতনামা আছে। আমি মুখ খুলতে পারি না। আমার ছেলের লাশটা কোনো রকমের নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। আচ্ছা, কারা চাপ দিয়েছিল? এর প্রশাসন থেকে। পুলিশের গুলি ছিল? হ্যাঁ, পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা। বিশ্বাস হচ্ছে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রবিবার বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইন যুগোপযোগী করা, সকল শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ, ন্যূনতম মজুরি নিশ্চিত এবং কর্মপরিবেশ যথাযথ করা সহ 11 দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় বাণিজ্য সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পাওয়ার চেষ্টা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লব ও পরিবর্তিত পরিস্থিতি ধারণ করতে না পারলে ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের কারোই কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রজেক্টের নামে দুর্নীতি ও লুটপাট না করলে দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারত। বুধবার রাজধানীর এক হোটেলে সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সরকার আমলে এমন সব প্রজেক্ট নিয়েছে তা থেকে পরিচালন ব্যয়ও ওঠে না। দুর্নীতি কমানোর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র থেকে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিতে না পারার দায় সরকারের, নাগরিকের নয়। দেশে ভয়ঙ্কর বৈষম্য থেকে জুলাই ছাত্র জনতার বিপ্লব হয়েছিল স্মরণ করিয়ে দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিটি দরিদ্র পরিবারকে মাসে 4,540 টাকা দেবার যৌক্তিকতা অনুষ্ঠানে তুলে ধরে সিপিডি। সৌদি আরবের রিয়াদে শেষ হলো 4 দিনব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। সৌদিয়া পার্কের এই মিলন মেলায় শেষ দিন শনিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্বের 4র্থ দিন। এদিন সঙ্গীত শিল্পী পড়শি গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার উদ্যোগে এই সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে দুদেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করা হয়। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ঢাকা রিয়াদ সম্পর্ক আরও গভীর হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য প্রতিফলিত হবে বলে প্রত্যাশা করা হয়। গ্রেট থিং যে আমরা একটা দেশ আরেকটা দেশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্কতে জড়াচ্ছি এবং এটা অবশ্যই পজিটিভ কোনো বিষয় আমাদের সবার জন্য নিয়ে আসবে। আমরা চাই আগামী ভবিষ্যতে আরো সুন্দর ভাবে আরো সুন্দর আকর্ষণীয় অনুষ্ঠান আরম্ভ হবে, আমরা আশাবাদী। ধন্যবাদ সৌদি আরব গভর্নমেন্টকে এই সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি আশা করব এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। কিন্তু অনুষ্ঠানটা অনেকটা ভালো লাগছে, আমরা এনজয় করতে পারছি। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হোক, আমরা এটা চাই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নবনিযুক্ত সিইসি নাসিরউদ্দিন সহ 5 কমিশনারের শপথ, ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার বলেছেন ডক্টর মঈন খান। নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ, মন্তব্য রিজভির। আবারও বিক্ষোভ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের, রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ, মানতে হবে আদালতের নির্দেশ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুর, শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর। বান্দরবান রুমার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় সেনা অভিযান, 3 সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।